ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ব্যাপারটা, জি জি একটা দেশ চলা উচিত ওই লোকদের দ্বারা। আপনার পড়াশোনা এমবিবিএস এ, কিন্তু আপনি পড়ানোর জায়গাটা ক্যারিয়ার করতেছেন। পড়াটাকে আমি ঘটনার গল্প দিয়ে পড়ে, আমি কিন্তু এই যে এমনিতে যে বইয়ের কথা আমি এগুলো পড়াই না। এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে। কোনটা? মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন। আপনি একটা হাতটা এরকম করেন আমার সাথে, তাহলে মজা লাগবে। বুকটা এরকম করে, ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ এবার আমার মতো দেবেন, গরম লাগতেছে না? হ্যাঁ আর যে প্রথম মানুষ তো আদম, মাটি, সেখানে আল্লাহ রুহ ফুকে দিল, চলে আসলো। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইসাল্লাম যে আছে, ওনাকে কিন্তু রুহ ফুকে দিল, ঈসা আলাইসাল্লাম চলে আসলো। কোরআনের বিভিন্ন বিষয়কে সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন, আমরা ওভাবে চিন্তাই করিনি, সেগুলো আপনি ভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছে না যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে, বলছে তো, কোনোদিন বুড়া বুড়ি হবে না। তাহলে কিভাবে সম্ভব? খুব সহজ। উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা, পাথর, তো অনেকের মাথায় প্রশ্ন আসবে না যে পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিখণ্ডিত করছে, এটা বিশ্বকাল লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে এবং এটা লাউহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু বুঝে লাউহে মাহফুজ কোন জায়গায়। খুব সহজ, খুব সহজ। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার কপি এখানে আরেকটা আছে। অ্যাবসলিউটলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল ব্রেড প্রেজেন্স তার জিকিব্রিয়া শোতে। আজকের এই অনুষ্ঠানে যাকে নিয়ে আমি সময় কাটাবো, তিনি আমার খুবই রেসপেক্টেড এবং যার কন্টেন্ট আমি দেখি এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, যার কন্টেন্ট দেখলে যারা বিলিভার তাদের ঈমান অনেক মজবুত হয়। বাংলাদেশে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না আমার সঙ্গে হয়তো অভিমতের সঙ্গে অনেকেই অনেক কন্ট্রাডিক্ট করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন। বিনয়ের সঙ্গে বলছি, বাংলাদেশে বাংলাদেশ এন্টিটি থেকে ওনার মতো করে আগে কেউ বিজ্ঞান ভিত্তিক ধর্মকে ব্যাখ্যা করা, কোরআনকে ব্যাখ্যা করা, ইসলামকে ব্যাখ্যা করা এর আগে কেউ করেছেন বলে আমার চোখে পড়েনি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি আপনাদের অত্যন্ত পরিচিত ডাক্তার নাবিল। আমি কি ডক্টর বলবো না ডাক্তার বলবো? ডক্টর বলবো। ডক্টর, কারণ আপনি পিএইচডি হোল্ডার। না না, আমি মেডিকেল ডক্টর। মেডিকেল ডক্টর। সো আমার অনেক বিষয়ে কনফিউজ আছে, যেটা আমি আসলে তাহলে ডাক্তার বলি। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার নাবিল বলে আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে আর কি। নাবিল ভাই, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। তবে দুইটা দিক আছে আসলে। একটা হচ্ছে যে বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ব্যাপারটা, জি জি এইটার জন্য হচ্ছে যে মানসিকভাবে একটু খারাপ। যদিও আমি সোশ্যাল মিডিয়াটা ওইভাবে ব্যবহার করি না, এই কারণে তথ্যগুলো সেইভাবে চোখে পড়ে না, কিন্তু যখনই পড়ে আর কি, দেখা যায় যে আসলে মনটা খুব খারাপ হয়। এটা আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিগত সময়গুলোতে যেভাবে গেছে, আমার মনে হয় বিশেষ করে গতকালকে একটা সামিট প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ এবং আমি সবসময় যেটা বলি যে একটা দেশ চলা উচিত ওই লোকদের দ্বারা যারা সব দিক থেকে সবচেয়ে যোগ্য, এবং যোগ্য লোক আসলে যদি দেশকে নেতৃত্ব দেয়, তাহলে দেখা যাবে যেটা সারা বাংলাদেশ প্রায় 50 বছরের মতো পার হয়ে গেছে স্বাধীন হওয়ার, জি কিন্তু দেশের লোক প্রচুর পরিশ্রম করছে। এখন প্রশ্ন হলো যে এত পরিশ্রম করলো, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের সত্যিকার অর্থে রেগুলার যে কমন পিপল, তাদের কিন্তু লাইফস্টাইলে ওইরকম খুব change একটা হয়নি। পরিবর্তন হয়নি। জি, তো অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে যে এটা কেন হইলো। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গরিব লোকজন থেকে শুরু করে কমন মধ্যবিত্ত সবাই কাজ করছে, কিন্তু এই টাকাটা মাঝখান থেকে অনেকেই দেখা গিয়েছে ভাগ বাটোয়ারা করে খেয়েছে। এবং স্বাভাবিকভাবে যেটা হয়, একজন যখন চুরি করে এটা ইনফ্লুয়েন্স হয় আর অন্যরাও করে, এবং এটার কারণে সামগ্রিকভাবে যে দেখা গেছে যে হয়তোবা পার ক্যাপিটা যে ইনকামটা, সেটা হয়তোবা বাড়ছে। যেমন ধরা যাক আপনি আমি দুইজন আছি, আমাদের দুইজনকার ধর যাক পার ক্যাপিটা হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু আপনি যদি ইনকাম করেন 1,99,000 আর আমি যদি 1,000, তারপরে কিন্তু ভাগ করলে 1 লাখ, জি, কিন্তু আমি কিন্তু পাচ্ছি 1,000, আপনি 1,99,000। 91,000। তো এখানে পার ক্যাপিটাল চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা প্রান্তিক লোক কত টাকা পায়। তার মানে একদম লোয়ার লেভেল থেকে শুরু করে একদম বলা যেতে পারে গভর্নমেন্ট যারা চাকরি করে তাদের একদম 4th ক্লাস, 3rd ক্লাস, 2nd ক্লাস, তারা কিরকম পায়। আবার যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়ার্কার হিসেবে আছে, তারা কিরকম পায়, তারা কি আসলে পার ক্যাপিটা ইনকামের ওই লেভেলটা টাচ করে কিনা। তা আমার মনে হয় যে এটার ক্ষেত্রে ন্যূনতম যেই মানে হচ্ছে ফ্যাসিলিটি থাকলে একজন স্বাভাবিকভাবে জীবনকে পরিচালনা করতে পারে, সেটা পারে নাই। কারণ কি, এই টাকাটা ভাগ বাটোয়ারা হয়ে উপরের দিকে চলে যাওয়ার কারণে এনাদের কাছ থেকে হচ্ছে টাকাটা হচ্ছে মাইনাস হয়ে গেছে। তাই আল্লাহর রহমতে যদি এখন সৎ লোক দিয়ে হচ্ছে সবকিছু রেগুলেট হয়, তাহলে আশা করা যায় যে চুরি বাটপারিটা যদি কমে যায় অটোমেটেড, তখন হচ্ছে যে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের যে লোক আছে তাদেরও লাইফ স্টাইলটা ইনশাআল্লাহ আপগ্রেড হবে। এটা একটা ভালো দিক, মানে খারাপ ভালো মিলে আছি আলহামদুলিল্লাহ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কন্টেন্ট নিয়ে বাংলাদেশের মানুষ জানে আপনি চমৎকার কন্টেন্ট তৈরি করছেন, চমৎকার শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে
ধর্মের বাইরে বিজ্ঞানকে নিয়ে ব্যাখ্যা করার ওই রকম অনেকেই হয়তো বা ব্রেন রাখেন না, কিন্তু আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছেন এবং আপনি খুব চমৎকারভাবে সেটা করেন। আমি অনুষ্ঠানে বসে আপনার সম্পর্কে জানছিলাম যে আপনি ঢাকায় থাকেন না, আপনি থাকেন সে রংপুরে। জি। আমি যদি আপনার একটু পরিবার নিয়ে জানতে চাই, শৈশবটা নিয়ে একটু জানতে চাই, আপনার বড় হওয়া সবকিছু মিলে আসলে কেমন ছিল? আমি হচ্ছে যে মানে সায়েন্সটা কিভাবে মিলাই এটা আমি একে সহজ করে আগে একটু বলি। যেমন ধরা যাক এই যে আমরা যে রুমটায় আছি, এই রুমটা আমার মনে হয় অ্যাবাউট, যদি আমি ধরি যে 1000 স্কোয়ার ফিট হতে পারে এরকম। এখন এইটা কিন্তু এই যে রুমটার কিন্তু একটা টেম্পারেচার আছে, ধরলাম যে 25°C, এবং এই রুমের যা কিছু আছে এগুলো কিন্তু হচ্ছে সব কঠিন পদার্থ, নর্মালি সলিড। এখন আমরা যদি এই রুমটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করি, কিরকম, যেমন টেম্পারেচারটা 25 থেকে কমায় 20 করলাম, 10 করলাম, 5 করলাম, 0 করলাম, তারপরে -10, -20, এরকম করে কমাতে কমাতে যে -273 নিয়ে যাই, -273। এবং এই রুমের যে স্ট্রাকচারটা যেটা সলিড আছে কঠিন, সেটাকে যদি আমি সলিড থেকে কোনোভাবে গ্যাসে আনতে পারি, তখন এই গোটাল রুমটার আয়তন যেটা এখন 1000 স্কোয়ার ফিট আছে সেটা 0 স্কোয়ার ফিট হবে, মানে 0 হয়ে যাবে, অ্যাবসলিউটলি 0। শুনলে অবাক লাগে না, যেটা কেমন কথা, এই গোটাল জিনিসটা 0 হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন যে এই গোটাল পৃথিবীটা যে আছে, এটাকে যদি আমি হচ্ছে যে টেম্পারেচার গড় পড়তে হবে, পৃথিবীর টেম্পারেচার 15°C গড়ে। তো এটা যদি আমি 25 থেকে, যেমন রুমটাকে আমি কমায় -273 নিলাম, আর সলিডটাকে আমি করলাম হচ্ছে গ্যাস করলাম, তখন -273 যখন গেল তখন এটা গোটাল 0 হয়ে গেল। ঠিক তেমনি করে এই গোটাল পৃথিবীটা যে আছে, আমরা যে পৃথিবীতে থাকি, এইটা যদি সবগুলো আমি গ্যাসীয় করি আর টেম্পারেচারটা যদি 15 থেকে 10, 5 কমাতে থাকি, কমাতে কমাতে যে -273 করি, তখন গোটাল পৃথিবীটা যে আছে এইটার হচ্ছে আয়তন হয়ে যাবে 0, জাস্ট 0, মানে কোনো আয়তন নেই। আচ্ছা, এবার চিন্তা করেন যে এরকম পৃথিবীর মতো ধরা যাক যে 1 লক্ষ পৃথিবী, ধরলাম একটু সহজ করে বোঝার জন্য, যে এইটা হচ্ছে যে আমাদের ধরা যাক মিল্কি আছে, আসলে অনেক বেশি আছে যা সহজ করে। তাহলে এই মিল্কি যতগুলো এরকম পৃথিবীর মতো পৃথিবী আছে তার চেয়ে অনেক বেশি আছে। প্রত্যেকটায় যদি আমি টেম্পারেচার কমিয়ে হচ্ছে -273 করি আর গ্যাসীয় করি, তাহলে এই সব মিল্কি ওয়ের মধ্যে যা কিছু আছে সবগুলো মিলে হচ্ছে আয়তন হয়ে যাবে 0। এবার আপনি চিন্তা করেন মিল্কি ওয়ের মতো প্রায় 2000 কোটি হচ্ছে গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে এখন পর্যন্ত, 2000 কোটি। তো এই যে ইয়াগুলো আছে, ওইটাকে যেটা আমি বলি যে হচ্ছে যে প্রত্যেকটা গ্যালাক্সি যদি এরকম টেম্পারেচার আমি কমিয়ে -273 করি এবং হচ্ছে যে সলিড থেকে, লিকুইড থেকে এটাকে যদি আমি গ্যাসীয় করি, তাহলে সবগুলোর হচ্ছে আয়তন কিন্তু 0-তে নামবে। ইসলামে একটা খুব সুন্দর কথা আছে যে মহাবিশ্বের যা কিছু আছে একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল। তো অনেকে অবাক হয় না যে একটা বিন্দুর মধ্যে কেমনে থাকবে, খুব সহজ। এটা আল্লাহ জাস্ট 2টা টেকনিক লাগাতে হবে, একটা হচ্ছে টেম্পারেচার কমিয়ে -273 করবো আর সবগুলোকে গ্যাসীয় করবো। এই 2টা ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সব কিছুকে 0-তে আনা যাবে। তারপর ওইখানে যে বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরণ হলে কি টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার যদি বাড়ে তখন কি হবে, প্রসারিত হবে। তার মানে সহজ ফর্মুলা, টেম্পারেচার আপনি কমালে আয়তন কমতে থাকবে, আর যদি টেম্পারেচার আপনি বাড়াতে থাকেন তাহলে আয়তন বাড়তে থাকবে। এই মেকানিজমের উপর ভিত্তি করে কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনে যেটা ছিল যে সবকিছু একটা বিন্দুর মধ্যে ছিল, তারপর আস্তে 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 হচ্ছে যে ওটাকে যেটা বলে যে এক জায়গায় বিস্ফোরণ হইলো, গ্রহ নক্ষত্র মহাবিশ্ব তৈরি হলো, এইভাবে হয়। তা আমার মনে হয় যে কেউ বুঝতে পারবে, খুব ইজি জিনিস। তা আমি যেটা ছোটবেলায় আমার মানে যদি আমি দেখি যে আমি পড়তাম মূলত যে জায়গায়, আমাদের গ্রামের বাসা হচ্ছে নীলফামারী ডোমার বোড়াগাড়ি, একদম উত্তরবঙ্গ। তা বোড়াগাড়িতে আমার হচ্ছে যে বাবা যিনি, উনি ছিলেন হচ্ছে এই যে টিচার বলতে কিরকম, ওই যে বিভিন্ন যে এনজিও কেন্দ্রিক যে প্রতিষ্ঠান আছে সেটা, আর আমার মা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখন যেটা হয়েছে, আমি ছোটবেলায় যেটা হতো, আমরা কিন্তু পড়তাম গভর্নমেন্ট স্কুলে। তা ছোটবেলা থেকে আমার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমি নিজে যা পড়তাম সেটা এমনি অন্যের সাথে আলোচনা করতাম, এই জিনিসটা আমার মধ্যে ছিল। এখন আমি বুঝতে পারি যে এটা হয়তো ব্রেইনের নিউরনের যে কানেক্টিভিটিতে হেল্প করে, এখন বুঝতে পারি, কিন্তু তখন তো জানতাম না। তা আমি, আমার মনে হয়, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আমি একটানা মনে হয় যে আধা ঘন্টা কখনো পড়ি নাই কখনোই। আমি যেটা মানে পড়তাম, মানে ইচ্ছা করে যে পড়ি নাই সেটা না, কারণ আমার খেলার প্রতি খুব আকর্ষণ ছিল। এই কারণে যেটা আমি একটু পরেই খেলতে যেতাম, কিন্তু খেলা যে পরিমাণ আমি খেলছি, মানে টাইমের দিক থেকে এটা বলা যেতে পারে যে সকাল বললামই তো 8:30 9টা থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, আবার স্কুলে টিফিন পিরিয়ডে খেলতাম আমরা, বাসা না আসি, আবার টিফিনের পরে স্কুল ছুটি হলে বাসায় এসেই আবার একটু খেয়ে আবার খেলতে যেতাম, আবার সন্ধ্যার দিকে আবার আসতাম। এসে আমরা সন্ধ্যায় যেটা হতো, আমাদের একটা নিয়ম ছিল যে সন্ধ্যায় বই পড়তে হইতো, আব্বা দেখতো যে, আর ওই সময় নামাজের টাইম হলে আমরা একটু রেস্ট নিতাম। হ্যাঁ, আমার মা হচ্ছে এবং বাবা দুইজনে পড়া হচ্ছে নিত বলতে কি, যে দৈনিক পড়া দিত, যে এটা একটু পড়া দাও। তা আল্লাহর রহমতে এই যে রেগুলারিটিটা ছিল, এইটার কারণে আমার যেটা মনে হয়েছে যে
কত সময় পড়তাম তার চেয়ে কতটুকু পড়তাম এইটা আমাদের কাছে ছিল, যে পড়াটা যাতে ঠিকভাবে মানে ওই পরিমাণটা যাতে দেই। এবং এরকম করে পড়তে পড়তে আল্লাহর রহমতে তো ফার্স্ট ছিলাম আলহামদুলিল্লাহ। 5-এ ট্যালেন্ট পুলে আল্লাহর রহমতে বৃত্তি পাই, 8-এ পাই, মেট্রিকে আমরা থানা ফার্স্ট হই। তখন তো থানা কেন্দ্রিক ওইভাবে হইতো, এটা ডিস্ট্রিক্টেরও সেরা রেজাল্ট ছিল। কিন্তু আমার যেটা মনে হয়েছে কি, যে রেজাল্ট দিয়ে আসলে একজনকে ডিফাইন করাটা পারফেক্ট না। কিন্তু আপনি পেশায় ডাক্তার হলেন, এটা কি আগে থেকেই ঠিক করা ছিল যে আপনি ডাক্তার হবেন? ডাক্তার হইলাম মানে কি, এটা খুব ইন্টারেস্টিং। আমি যখন এইচএসসিতে পড়তাম মানে ইন্টার, তখন কিন্তু আমি প্রাইভেট পড়াতাম। আমি যখন নিজে ইন্টারে পড়তাম, এবং আমার খেয়াল আছে আমি যখন ইন্টারে পড়তাম আমার কাছে আমার বন্ধুরা হচ্ছে যে মিল সিস্টেমে পড়তো। মিল সিস্টেম বলতে কি, তারা দেখা যেত আমি আমার কিছু বন্ধু যে ঠিক আছে এই পড়াটা দেখাই দিব, খাওয়াইতো মজা করে আর কি। আর তারপরে হচ্ছে ওই সময় আমি হচ্ছে যে মেসের মধ্যে থাকতাম যখন, তখন মেসের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই আমাদের সিনিয়র ভাইয়ারা থাকতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো পড়াকেন্দ্রিক। তো পড়াকেন্দ্রিক যখন আলোচনা হতো, তো একটা জিনিস কে কিভাবে করতে পারে, তা দেখা গেল আমি বললাম যে এটাতে এইভাবে সহজ করে করা যায়। তা যাকে আমি বললাম উনি দেখা যাচ্ছে যে প্রাইভেটের জগতের কিং মানে ওই সময়। কয় নাবিল তুই এটা কিভাবে পারলেন? বললাম ভাই মাথায় চলে আসছে। কয় দেখতো এটা আবার পারিস নাকি, বলে দিই হয়ে যাইতো। আচ্ছা তুই তো হেভি প্রাইভেট পড়াবি। আমি বললাম তাই নাকি ভাই? কয় হ্যাঁ। তখন ওনারা আমাকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে বললো যে প্রাইভেট পড়াইতে হবে, দেখতো পারিস কিনা। তা আমার খেয়াল আছে এটা পুলিশ লাইনের এক স্টুডেন্ট, সে সম্ভবত ফার্স্ট টার্ম পরীক্ষায় রেজাল্টটা ছিল এরকম যে সে 2 কি 3 সাবজেক্টে ফেল করছে। তারপরে আমাকে যখন উনি একজন হচ্ছে পুলিশের বাচ্চা আর কি, পুলিশ লাইনে পড়তো, তা বললো যে আমার ছেলেকে বাবা তুমি পড়াইতে পারো? আমি বলছি, দেখি। সম্ভবত 2-2.5 মাস পড়ালাম। তা পুলিশ লাইন ওইটা মোটামুটি ভালো প্রতিষ্ঠান, যেখানে ফার্স্ট টার্মে সে 2-3 সাবজেক্টে ফেল করছিল, তারপরের টার্মে দেখা গেল সে সেকেন্ড হয়ে গেছে। তা এটা হওয়ার পরে দেখা গেল অন্য যারা আছে যে কি ব্যাপারে কি মানে ওদের মধ্যে হয়তো আলোচনা, আরেক জায়গায় নিয়ে গেল, বললো যে ঠিক আছে পড়াও দেখি। তা আমি বললাম যে আগে পড়াই। তা পড়ানোটার ক্ষেত্রে আমি যেটা সবসময় ইয়ে করতাম সেটা হচ্ছে যে পড়াটাকে আমি ঘটনার গল্প দিয়ে পড়াই। আমি কিন্তু এই যে এমনিতে যে বইয়ের কথা আমি এগুলো পড়াই না, আমি ঘটনার গল্প করি, আমার সিস্টেমে এটা। আর আপনার যে আমি ভিডিও দেখছি, কারণ আমি ঘটনা গল্প শুনতে পছন্দ করি, মানে এমনি কথা আমার ভালো লাগে না, এমনি কি শুনে মানে জিনিসটা কি আসলে। এবং এটা দিয়ে করতে গিয়ে যেটা হয়েছে, আমি মানে আমার এটা একটা অভ্যাস হয়তো হয়ে গেছে, যে কোনো আমার স্পিচ আমি ঘটনা গল্প দিয়ে শুরু করি এবং শেষে আমি এটাকে চোখ করি যে কোথা থেকে কোথায়। এবং পড়ার ক্ষেত্রে আমি এই জিনিসটাই করি, যে কোনো জিনিস, সেটা একেবারে কনস্টিটিউশন সংবিধান থেকে ইংলিশের গ্রামার হোক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা কিছু আছে, এটা ঘটনা। এবং মেডিকেলে যখন আমি পড়লাম, পড়তে গিয়ে আমি যেটা দেখলাম যে মানে আমরা যখন হচ্ছে যে ওটাকে যেটা বলে যে ভর্তি হওয়ার পরে কিন্তু হচ্ছে ক্লাস শুরু হতে একটা গ্যাপ থাকে। তা চিন্তা করলাম বাসায় বসে থেকে কি লাভ, এসে পড়ানো শুরু করি। তারপর আমি রংপুরে সরাসরি চলে আসলাম। এসে যেটা হলো যে আমি পড়ানো শুরু করলাম। হ্যাঁ, তা পড়ানোর ক্ষেত্রে যেটা হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষের, কি যে মানুষের মধ্যে হচ্ছে সহজ করে শেখার একটা আকাঙ্ক্ষা থাকে। যে কোনো জিনিস যে কেউ যদি সহজ করে বুঝতে পারে তাহলে পড়ার প্রতি আগ্রহী হয়। এই তো তারপরে আমার এই পড়ানোর জার্নিটা শুরু হলো, মেডিকেলে পড়ানো। আর মেডিকেল পড়ার সময় যেটা আমি আমার নিজের যেটা অবজারভেশন ছিল সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে পড়তে গিয়ে যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে আমাদের মেডিকেলের সিস্টেমের মধ্যে যেটা বড় গলদ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে রুগীর সাথে যে বিহেভিয়ার ব্যাপারটা, তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা বলবো যে লাইফস্টাইলের যে ব্যাপারটা, এইটা মেডিকেলের আমাদের যে কারিকুলাম যেভাবে এখানে ওইভাবে ইয়া করে না। আপনার এমবিবিএস কমপ্লিট করার পর আপনার স্পেশালিটি গ্রো করলো কোন সাইটে? এমবিবিএস শেষ করার পরে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার যেটা টার্গেট ছিল যে আমি নিজে কিছু করব। তা বাসা থেকে যেটা হয় স্বাভাবিকভাবে যে বিসিএস দেওয়ার পরে হচ্ছে জব অন্তত করো, এটা একটা ব্যাপার। তো এইটা যখন হলো তখন মনে হলো যে না, বিসিএসটা দেওয়া যায়, কারণ আমি বিসিএস আবার পড়াইতাম। আমি যখন দেখা যেত যে আমি যখন মেডিকেলের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, আমার বড় ভাইয়েরা আমার কাছে ওনারা মানে পড়তো বলতে জিনিসটাকে ওইভাবে বলা যাবে না, আবার মানে পছন্দ করতো আমাকে, বলতো যে নাবিল তুই এই জিনিসগুলো আমাদের একটু দেখায় দে। আলহামদুলিল্লাহ তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ঠিক আছে বিসিএসটা দিই। তা বিসিএস আল্লাহর মধ্যে দিয়ে দিই, বিসিএস হয়ে যায়। হয়ে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে আমার সবসময় যেটা আমি করার টার্গেট করছি সেটা হচ্ছে যে আমার পড়াতে যেহেতু খুব ভালো লাগে, মানে একটা জিনিস সহজ করে বোঝানোর, যেহেতু বুঝতে পারতাম যে একটা জিনিস আমি সহজ করে বলতে পারি ইনশাল্লাহ। তারপরে যেটা আমি করলাম সেটা হচ্ছে যে আমি বিসিএস করে প্রথমে আমার পোস্টিং হয়ে গেল যেটা হয় উপজেলা পর্যায়ে, ওইখানে তারপরে হওয়ার পর রংপুর মেডিকেল কলেজে, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল মেডিসিনের যে আউটডোর সেখানে। তা আমার যেটা ব্যাপারটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমি বিসিএস যেটা, তারপরে প্র্যাকটিসের যে ব্যাপারটা, এটা হচ্ছে মেডিকেল কেন্দ্রিক প্র্যাকটিস, কিন্তু বাইরে যে চেম্বারে যে প্র্যাকটিসটা সবাই করে সাধারণত, সেইটা আমি করতাম না। এটা করতাম না, এটা এই কারণ হচ্ছে যে
আমার সময়টা আমি মনে করতাম যে আমি রুগী দেখলে, মানে আমার ক্যালকুলেশনটা এরকম যে আমি যদি রুগী একদিনে দেখি কয়টা, 50টা দেখবো, তাহলে মাসে কত, 1,500। বছরে যদি আমি দেখি 20,000, আমি 30 বছর দেখলে 5-6 লাখ রুগী দেখবো। ব্যাপারটা এরকম। কিন্তু আমি যদি বলতে পারি, এটা এমন হতে পারে যে আমি কয়েক শত কোটি মানুষ দেখতে পারে। তো ওই সময় পড়ানোর স্টাইলটা কি পুরোপুরি প্রাইভেট? হ্যাঁ, পড়ানোর স্টাইলটাকে আমি যেটা করতাম, আমি নিজে কোচিং দিয়ে দিয়েছিলাম। ওকে, হ্যাঁ, আমি নিজেই দিয়ে কি দিয়েছি। পড়াতেন আপনি? আমি এটা খুব ইন্টারেস্টিং। আমি হচ্ছে যে যেমন এটা ইন্টারেস্টিং এই কারণে যে আমি প্রথমে হচ্ছে যে ইংলিশ দিয়ে শুরু করলাম, ইংলিশ, তারপরে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সবগুলো আমি পড়াই। তো ওইখানে আমি সব সাবজেক্টই পড়াতাম। এটা মানে নর্মালি যে কারো খটকা লাগবে যে কিভাবে একজন টিচার সব পড়ায় কিভাবে, স্বাভাবিক না যে নর্মালি আমরা জানি একজন টিচার একটাই পড়াতে পারে। তা এইটা হচ্ছে যে কি আমার আসলে মানে আল্লাহর রহমতে আমি তো রেগুলার পড়ি এবং সহজ করে যেহেতু বলতে পারি, তো এইটাতে হয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে আমি দেখা যেত যে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন টিচার দিয়ে ক্লাস যখন দিতাম, তারপরে আমার যারা স্টুডেন্ট তারা বলতো যে না ভাই আপনার ক্লাস নিতে হবে। কেন? ওকে, কয়ে যে ওর ভাইয়াদের ক্লাস ভালো লাগতেছে না। মানে এটা হচ্ছে বোঝানোর কারণে এবং স্টুডেন্টদের ইয়ার কারণে। এবং আমি যেহেতু আর ব্যাপারটাকে আমি কিন্তু নিজের থেকে পড়ছি, মেট্রিক ইন্টার আমি যেহেতু প্রাইভেট আমি খুব সীমিত পড়তাম বলা যেতে পারে, এবং আমি যেহেতু চিন্তা করতাম এগুলো নিয়ে, এই কারণে আল্লাহর রহমতে রেগুলার এটা প্র্যাকটিস করতে করতে, এবং এটা আল্লাহর রহমত, এটা কারণ নর্মালি একজন এরকম সব সাবজেক্টে এইভাবে সহজ করে বুঝাতে পারবে এটা আসলে আমার ক্যাপাসিটি না, কারণ হঠাৎ করে আমার মাথায় চলে আসে যে এটা এইভাবে হইতে পারে, এবং দেখি যে আলহামদুলিল্লাহ কাজ করে। তো এইটার কারণে হচ্ছে যে আমি সব সাবজেক্ট পড়াতে পারি আলহামদুলিল্লাহ। এতক্ষণ শোনার পর আমার দুইটা প্রশ্ন মাথায় আসছে। জি, অবশ্যই। একটা হচ্ছে যে আপনার নিজেকে থেকে কখনো মনে হয়নি যে আপনার পড়াশোনা এমবিবিএস এ কিন্তু আপনি পড়ানোর জায়গাটা ক্যারিয়ার করতেছেন? সো এটা নিয়ে কি ধরনের একটা প্রশ্ন তৈরি হতে পারে জনমনে, সামাজিক জায়গাতে? এটা আমার যেটা অবজারভেশন, মানে আমার যেটা অবজারভেশন, সেটা আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে এরকম যে আমি মেডিকেল সায়েন্স আমি যেটা পড়লাম, পরে আমার হচ্ছে যে আমি মেডিকেলের এমবিবিএস কমপ্লিট করে যে এমবিবিএসটা আমি ওকে, তারপরে ওইটার উপর ভিত্তি করে আমি হচ্ছে বিসিএস করে জয়েন হলাম। আমার সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার যে ইনার ক্যাপাসিটি, এটা কিন্তু আমি ভালো জানবো, এবং এইটা দিয়ে আমি সবচেয়ে মানুষের কোনটা দিয়ে বেশি উপকার করব। আমি যদি হচ্ছে যে ডিগ্রি করি ইয়া করতাম, হয়তো প্রফেসর হইতাম বা যে কোনো কিছু, কিন্তু আমার মনে হয় যে প্রফেসর বাংলাদেশে খুব ভালো আলহামদুলিল্লাহ, 50, 100, 500 আছে, কিন্তু আমার মনে হয় বোঝানোর যে ক্যাপাসিটি আল্লাহ আমাকে যেটা দিয়েছে, আমার যেটা অবজারভেশন, সেইটা হয়তো বা 10,000 প্রফেসরের মধ্যে না। এটা আমার অবজারভেশন। না, ইউ আর রাইট। তাহলে আমার যেটা মানে ভিতরের যে জিনিসটা, আর মেডিকেলে তো পড়ার ব্যাপারটা আমি যেটা সবসময় মনে করি সেটা হচ্ছে যে আমরা একটা সাবজেক্ট পড়ি কোনটা যেটাতে কেরিয়ার সবচেয়ে ইজি হতে পারে, মানে যেখান থেকে আমার কেরিয়ার অপরচুনিটিটা বেশি। এমবিবিএস পড়তে চাই কেন? কারণ ওইখান থেকে কেউ বেকার থাকবে না, ব্যাপারটা তো এরকম। তাহলে আমার কথা হলো আমি যদি ওই জিনিসটা আমি জানি, পড়লাম, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বিসিএস করলাম, আলহামদুলিল্লাহ বিসিএস হয়ে গেল, তাহলে আমার এর পরের জিনিসটা কি? আমি হচ্ছে যে মেডিকেলে হচ্ছে যে এই জন্য আমি যে এই যে চাকরির যে ব্যাপারটা, এখানে কিন্তু আমি হচ্ছে আউটডোরে যে রুগীটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর বাইরের যে প্র্যাকটিস, আমার মনে হয়েছে প্র্যাকটিস করে আমি তো বললাম যে আমি সারা জীবনে হয়তো 5-6 লক্ষ রুগী দেখতে পারবো। কখন কুইট করলেন আপনি? না, কুইট করিনি এখন, আমার হচ্ছে যে ওই অবস্থায় আমি করছি। আমার বিসিএস আপনি করা বিসিএস আমি 34 করে আমি হচ্ছে এখনো প্র্যাকটিস করছেন? হ্যাঁ, মানে সরকারি সরকারিতে, সরকারি, সরকারি কেন্দ্রে, কিন্তু হচ্ছে বাইরের যে প্র্যাকটিসটা, এটা প্রবলেম হয় না? এটা সমস্যা হয় না? কেন সমস্যা হবে কেন? মানে সরকার থেকে সরকারি চাকরির যে ব্যাপারটা, আপনি যদি আমার ব্যাচগুলো বা আমার পড়ানোর যতগুলো প্রোগ্রাম, এগুলো হচ্ছে দুপুর 2:30 থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মর্নিং থেকে শুরু করে 8টা, 8:30, 9টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত, এই টাইমটা হচ্ছে আমাদের দেখা যায় যে আউটডোর অ্যাক্টিভিটিস থাকে। ওকে। আর যারা হচ্ছে ইনডোরে থাকে তখন দেখা যায়, যদি কেউ ইনডোরে থাকে তখন দেখা যায় তাদের হচ্ছে ইমার্জেন্সি ডিউটি থাকে। ইমার্জেন্সি ডিউটির ভাগটা এরকম, ধরেন যে আপনি যদি একদিন নাইট করেন তাহলে তার পরের দিন আবার আপনার অফ, আবার যদি আপনার ইভিনিং থাকে তখন দেখা যায় যে মর্নিং অফ। এটা একটা মানে এটাকে বলা যেতে পারে উইকলি 40 আওয়ার্সের একটা প্যাটার্ন আছে। কিন্তু পলিসিগতভাবে সরকার তো অনেক কিছু পারমিট করে না গভর্নমেন্ট অফিসারদেরকে। এটা একটা বড় সমস্যা কিনা আমি বলবো না, জানি না। না, এখানে বুঝতে পারছি আপনার যেটা জিনিস, আমি বুঝতে পারছি, এটা আমি জিনিসটা বলি আসলে সরকারের হিসাবটা কি সেটা আমি বলি। সরকার সবসময় যদি আপনার যেটা দেখে সরকারের হিসাবটা কি, সেটা হচ্ছে যে একটা লোক জনগণের কোনো ক্ষতি ভালো করলো কিছু কিনা। করতেছে না খারাপ করছে, এটা নাম্বার 1। Okay. আর 2 নাম্বার দেখে সরকার একটা জিনিস দেখে যে সরকারের ভালো বা খারাপ করতেছে কিনা, এই দুইটা। ওকে। প্রথমত সে দেখবে যে সে পজিটিভলি হচ্ছে যে এই কাজটা সে হচ্ছে যে মানে মানুষের উপকার করছে না ক্ষতি করছে, এটা নাম্বার 1। আর এটা হচ্ছে দেখা উচিত। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হয় গভর্নমেন্টের নিজেদের স্বার্থের সাথে কোনো রকমের ব্যাঘাত ক্ল্যাশ আছে কিনা। ক্লাস আছে কিনা। এক্ষেত্রে যেটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের সাথে মানে আমরা যে জিনিসটা লক্ষ্য করি এখন পর্যন্ত যেই সরকারগুলোই থাক, মানে
এতটা ওই রকম ওরা হয়নি যে একজন একটা খুব একটা ভালো কাজ করছে, কি করতে পারে। ইউ আর ডুইং ওয়ান্ডারফুল জব। হ্যাঁ, কিন্তু নাবিল এটা- ভাই, আমার বিষয়টা মাথায় আসছে যে এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে। কোনটা? মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন, সেখানে তো আপনার প্রচুর জানার ব্যাপার আছে। আপনি নিজে থেকে জানেন, পড়েন, এরকম মানে এটা কিভাবে আসে আপনার মধ্যে, কিভাবে আচ্ছা, আমি হয় আর আপনাকে কি? একটা জিনিস বলি। জি। যেমন ধরেন আপনি একটা হাতটা এরকম করেন আমার সাথে, তাহলে মজা লাগবে। করে এবার আপনি ফু দেন, বুকটা এরকম করে, ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ। এবার আমার মতো দেবেন, গরম লাগতেছে না? হ্যাঁ। আচ্ছা, এবার একটা ঘটনা বলি আপনাকে। মৌমাছি যে আছে, মৌমাছি যখন মৌচাকে থাকে, মৌচাকের কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করতে হয় 35°C। তা মৌমাছির ভিতরে যে মৌচাক যেখানে ওরা থাকে, তো ওরা সবসময় দেখে যে টেম্পারেচারটা 35 প্লাস মাইনাস আছে কিনা। ধরা যাক টেম্পারেচার বেড়ে গেছে 45°C, ধরলাম সাহারার মধ্যে, মৌচাকে তো মধু তৈরি হবে না, তাহলে কি করবে তখন তারা? মৌমাছির যে পাখা আছে, ডানা, ডানার দুইটা প্যাটার্ন আছে। প্যাটার্ন বলতে একটা হচ্ছে মানে জিনিসটা বোঝার জন্য এরকম করে বলি, যেমন ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে দিকে করতে হয়। তা একটা ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা কমতেছে, টেম্পারেচারটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে ধরেন যে মৌচাকের ভিতরে টেম্পারেচার আছে 45°, সে ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছে তার ওই পাখাটাকে, উইংসটাকে, তখন সংকোচন temperature- প্রসারণ মুখের জায়গা থেকে। হ্যাঁ, আস্তে Okay, আস্তে fine. সে কমে গেল। হ্যাঁ। আবার ধরা যাক যে টেম্পারেচারটা হয়ে আছে 20°C, তখন বাড়াতে হবে। তখন যখন বাড়াতে হবে তখন কি করবে সে? তখন ঘড়ির কাঁটার বিপরীতে সে ঘোরাবে। তখন যখন ঘুরাতে গেল, আমি জাস্ট বোঝার জন্য সহজ করে বললাম, তখন দেখা গেল কি আস্তে 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 টেম্পারেচার বাড়তেছে। এখন আপনি দেখেন এই যে মৌমাছির যে ডানার যে এই মানে হচ্ছে বলা যেতে পারে পরস্পর বিপরীত ধর্মী যে এই যে ঝাপ, মানে পাখাকে হচ্ছে মুভ করার যে ব্যাপার, এটাতে একবার তাপমাত্রা সে বাড়াতে পারে, একবার কমাতে পারে। এবং এটা যে ঠিক সেটা আপনি দেখেন, আপনি মুখের ভিতরেই কিন্তু আপনি জাস্ট এখানে গতিশক্তি বিভব শক্তির একটা পারস্পরিক ট্রান্সফর্ম হচ্ছে, একবার গরম লাগতেছে, একবার ঠান্ডা। আচ্ছা, এখন আপনি এখান থেকে অন্য একটা জিনিস বের করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, আরেকবার দেখেন, তাহলে একটা জিনিস এখন মাথায় আসবে। যখন ঠান্ডা লাগতেছে তখন দেখেন তো এটা গতিবেগটা বেশি না, যখন গরম লাগতেছে তখন গতিবেগটা বেশি? বলেন। ঠান্ডার সময় বেশি। ঠান্ডার সময়। ভেরি নাইস। এবার আপনার একটা জিনিস আমি বলি, অক্সিজেন আছে না, অক্সিজেনের একটা আণবিক ভর আছে 32, আর কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা 44। স্বাভাবিকভাবে যে কেউ বলে যে যেটার আণবিক ভর কম, মানে আমি সহজ করে আরো বলি, একজন 32 কেজি ওজনের একটা জিনিস, একটা 44 কেজি, কোনটা ঠেলা মারলে বেশি জোরে দৌড়াবে? 32, 44, বেশি জোরে দৌড়াবে। 44 মনে হয় নাকি, বেশি না, 32 যাওয়ার মানে কথা। সহজ সেন্স চিন্তা করেন, আপনি একই পরিমাণ ধাক্কা দিলেন, হ্যাঁ, 32। 32টা ধরে। ভেরি নাইস। তার মানে কেন? কারণ আপনি জানেন যে এটা ওজন কম, মানে এটার ভরটা কম আছে, এটা ধাক্কা দিলে বেশি দূর সে চলে যাবে। 44টা কম। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন তো, যখন আপনার গতিবেগটা বেশি পাচ্ছেন, এখানে কি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন না অক্সিজেন? অক্সিজেনের কিন্তু ভরটা কম। কোনটা পাচ্ছেন? অক্সিজেন পাচ্ছেন। মাথায় আসতেছে কি? অক্সিজেন পাচ্ছেন। আর যখন আপনি এরকম করছেন, গরম আসতেছে, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো, তাহলে আমরা যখন আমাদের শরীরে ঠান্ডা অনুভব করি, তখন কি আমরা অক্সিজেন পাচ্ছি না কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন। অক্সিজেন, কারণ ঠান্ডাই দেখেন, ঠান্ডা। যখন গরম তখন কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে আপনি আরো অন্য জায়গায় যেতে পারেন। মা সাধারণত কি হয়, ঠান্ডা না গরম? সাধারণত ঠান্ডা, সাধারণত। তাহলে মা হচ্ছে অক্সিজেন, বাবা হচ্ছে গরম, কার্বন ডাইঅক্সাইড। তার মানে আপনি পড়াটাকে এইভাবে করেন। Okay, আপনি বুঝতে পারছেন okay. আমার কথা আমি কি বলছি? বাট এই ডাইমেনশনটা আপনার মাথায় খেললো কিভাবে? এটা তো আল্লাহর রহমত। এটা তো আমি আপনাকে বললাম, এটা আমি তো আপনাকে বললাম যে আমি কোনো বইয়ের মধ্যে যদি পাইতাম, আমি তো আপনাকে বলতাম যে আপনি যে কোনো জায়গায় পাইতেন না। এটা কি টুইস্টটা কি হঠাৎ করেই হলো, না কেউ একজন নক করছে? আমি কেন বলি, মানে অনেক প্রতিভা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না। কেউ একজন এসে আমাদেরকে বলে, বা কোনো একটা ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইউ আর স্পেশাল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জি, আমি যেটা বলছিলাম যে আপনার ভিতরে যে অসাধারণ ব্যাপারটি আছে, এবং এটা যে রিকগনাইজড, এটা 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 করলে যে আপনি অনেক বড় একটা কিছু করতে পারবেন, এটাকে আপনি নিজেই রিয়েলাইজ করলেন নাকি কেউ একজন কখনো আপনাকে কোনো ঘটনার মধ্য দিয়ে ঘটনাটা ঘটে গেছে আসলে? আচ্ছা, এটা ছোটবেলা থেকে যদি বলি, আবার হচ্ছে নানার বাসা কিন্তু হচ্ছে ঢাকায়। হ্যাঁ। তা ঢাকায় দেখা যেত যে আমরা হচ্ছে যে প্রায় আসতাম, এসে হচ্ছে যে স্বাভাবিকভাবে মামাদের সাথে নানারা সবাই মিলে এখানে থাকতাম। তা আমার খেয়াল আছে যে আমার মামা যে আছে এবং আমার খালা, মানে আমার মায়ের যে ছোট বোন, ওনারা হচ্ছে দেখা যেত একজন টিচার এসে পড়াতো। তো ওই যে টিচার পড়াতো, তখন হচ্ছে যে এটা টিচারের হচ্ছে একটা ওই অনেক আগে, তো তখন হচ্ছে ঢাকায় কিন্তু সাইকেল চালা যেত, এত আগের কথা বলছি। তো ওই সময় যখন সাইকেল চালা যেত, তা ওনার কিন্তু একটা সাইকেল নিয়ে আসতো উনি, মানে ছোটোখাটো সাইকেল। এবং ওই সাইকেলটা হচ্ছে যে উনি ওই সুন্দর করে হচ্ছে ওইটাকে যেটা বলে যে একদম চেনটা একদম চমৎকারভাবে একসাথে একদম লক করে রেখে দিত।
তা আমি একদিন স্যারকে বললাম যে স্যার আপনার একটু চাবিটা দেন, একটু চালাবো। স্যার বলছে না না, দেওয়া যাবে না। কয়েকবার চাইলাম, দিল না। তারপরে আমার মেজাজটা একটু গরমে হইলো যে চাইলাম, ছোট মানুষ আমি, দিল না। আমি তখন তারপরে হচ্ছে যে একটা বাংলা বাক্য লিখলাম। লেখার পর আমি বললাম যে স্যার এটা একটু ট্রান্সলেশন করে দেন। বলছে কি এটা? আমি বলছি স্যার দেন। তখন আমি কুড়ে হবে ক্লাস 2 বা মানে 2 এর কম, 2 হওয়ার সম্ভবত, 3 না 2 বা এরকম হবে, বা ওই যে বড় ওয়ান যেটাকে বলে সেরকম। তো ওইখানে যে বাক্যটা আমি লিখছিলাম এটা ছিল হচ্ছে যে আমি হই কিন্তু 2। এটা বাংলাটা। তা নর্মালি এটার বাংলা ইংরেজি কি হবে? আমি হই, আই অ্যাম, কিন্তু মানে কি বাট, আর 2 মানে কি টু। তো ওই স্যার কিন্তু খুব খাটো খাটো ছিল। তো এইটা করার পরে ওই স্যার তো কিছু বলেনি, স্যার ভালো মানুষ ছিল। আমি তো খুব ছোট মানুষ তখন। আমার মামা আর আমার আন্টিরাই উঠ উঠ উঠ। তা এটা মানে আমি তো খেয়াল হারাই ফেলছিলাম এই ঘটনা। পরে আমার হচ্ছে যে মামারা, আমার খালারা বলতো, নাবিল আমাকে আদর করতো। হ্যাঁ, মানে আমার মধ্যে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে খুব আদর পাইছি। আর হচ্ছে যে আমরা যে জায়গায় থাকতাম বাজারের সাথে, তো পত্রিকা পড়া, মানুষজনের সাথে মেশা, এবং আমরা যে জায়গায় থাকতাম তার সাথেই ছিল হচ্ছে ওইটাকে যেটা বলে ক্লাব সিস্টেম ছিল। আগেকার ক্লাব মানে এখনকার মতো নোংরামি না, ওইখানে ভালো সবাই পড়তাম। এবং এটা আমার মনে হয় যে আল্লাহর রহমতের একটা ব্যাপার যে কোনোভাবে ছিল, আল্লাহর রহমত। এবং আমার মা বাবা, বিশেষ করে মা তো খুবই দোয়া দরুদ সব সময়, মানে এটা খুব ভালো আলহামদুলিল্লাহ। এবং অনেস্টির হয়তো একটা ব্যাপার আছে, এটা আমার অবজারভেশন। কারণ আমি দেখছি আমার আম্মা ছোটবেলা ওই যে বিভিন্ন হেলথ অ্যাসিস্ট্যান্ট, 3rd ক্লাস জব, তো হচ্ছে ওই যে সরকারি কিন্তু হচ্ছে বিভিন্ন হয়, ওটাকে বলে যে ট্রেনিং হলে টাকা দেয়, কিন্তু যে ধরেন যে আপনারা 4 জন টাকা ভাগ করে নেয়। তো আমার খেয়াল আছে ছোটবেলায় যে একটা ভাগ এরকম ছিল যে 100 সম্ভবত এরকম যে 24 টাকা 25 পয়সা হয়, 25 পয়সা 4 জন এরকম করে, মানে 500 টাকা এরকম একটা হিসাব ছিল আর কি। তা আমার আম্মা বললো যে 25 পয়সা তো দেওয়া লাগবে। আমি বললাম 25 পয়সা, তখন 25 পয়সার দাম ছিল, কিন্তু এত তো আর দাম না। তো এইটা হচ্ছে যে অনেস্টির একটা ব্যাপার আমার কেন জানি মনে হয় যে, আর আল্লাহর রহমত এবং মানুষের দোয়া, এটা সবকিছু মিলে হয়তো মানে এটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু এই ব্যাপারটা কাজ করে, এটা আমার মনে হয়। নিশ্চয়ই। এই জিনিসটা আপনার ভাই বোন কত? হ্যাঁ, আমার ভাই বোনের এখানে একটা জিনিস, এবং জেনেটিক্যাল কিছু ব্যাপার আছে। যেমন আমার ছোট ভাই ডক্টর নোবেল ওইখানে আছে, ও তো কন্টেন্ট করে। হ্যাঁ, ও কন্টেন্ট এবং এতই অ্যামিউজিং। আমি বলি আপনাকে, ও হচ্ছে যে আমি ওকে বলি যে ভাই তোমার মধ্যে এই প্রতিভাটা আছে, তো বলতেছে না ভাই তোমার হবে না। আমি বলছিলাম তুমি করো। জাস্ট ডিসেম্বরের শুরু করছে শেষের দিক থেকে 3-4 মাসে তার 3 লাখের বেশি ফলোয়ার হয়ে গেছে। এবং ইন্টারেস্টিং জিনিস কি, একটা জিনিস সহজ করে সেও বলতে পারে, হয়তো এটা মানে জেনেটিক্যাল ব্যাপার থাকতে পারে। এক্স্যাক্টলি। আমার যে ছোট বোন, সেও বিসিএস অফিসার, ও বিসিএস অফিসার। ও ওয়াও। হ্যাঁ, তা এখানে যে জিনিসটা, এবং এরা কিন্তু বিসিএস আমার কাছে পড়ে গেছে, এটা খুব ইন্টারেস্টিং একবারই সব। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি যখন মেডিকেলে পড়লাম, দেখা যেত আমার সিনিয়র ভাইয়াপুরা এসে বলতো, আমি তুই তো সহজ করে বুঝাইতে পারিস। এবং ওই যে আমি বলছিলাম সেকেন্ড ইয়ারে থাকতে, আমি মেডিকেলে থাকতে আমি বই লিখে ফেলছিলাম, ওই বই ভাইয়েরা কিনে পড়তো, যে খুব সহজ প্রেজেন্ট, মানে বোঝা যায় জিনিসটা খুব টেকনিক্যাল। তা যে বাসা আমি পড়াতাম, মানে যে বাসা বলতে একটা জায়গায় আমি ব্যাস করে পড়াতাম, তো ওইখানকার এক ছোট ভাই, ওর নাম হিমু। তা সে খুব ফ্রাস্ট্রেটেড, সে অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছে, তার হচ্ছে না। তো একদিন ওর আব্বা আম্মা বলতেছে, নাবিল কি যে করি আমার এই ছেলেটাকে নিয়ে। তা আমি বললাম কি হয়েছে? বলছে সব জায়গায় পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না, অনেক জায়গায় কোচিং টোচিং যাচ্ছে, হ্যান ত্যান কিছু হচ্ছে না, কি করা যায়? তাই বললাম যে তোমাকে বিসিএস কার্ডটা বানিয়ে দেবো। বলছে ভাই এটা কি সম্ভব? আমি বললাম চাইলাম দেখি। বলছে ভাই এটা কিভাবে হবে? আমি বললাম যেহেতু, কাজে ভাইয়া এটা সময়, বললাম সকালে আসতে হবে, কারণ আমার তো টাইম কম, আমি সকালে যখন হাঁটতে পারবো ওই সময় পড়াবো, ওই সময় তোমাদের ওইখানে হাঁটতে হাঁটতে এসে দেখাই দেবো। যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, কোনো জায়গায় হয় না, সে আমার ওইখানে পড়ে, ওই যে বিসিএসটা তারপরে সে দিল, ওই বিসিএসে সে একদম ইকোনমিক্স কার্ডের থেকে একদম কলেজের টিচার হয়ে গেল, লেকচার হওয়ার পরে খুব ভালো ছেলে। তার মানে সবারই ব্রেন আছে, শুধুমাত্র টিউনটা করতে হবে। অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে ব্যাপারটা কি আপনার টেকনিক্যাল ব্যাপার। যেমন আমার ছোট ভাই বোন, আমার ছোট বোন ছিল আর্টসের স্টুডেন্ট। আর্টসের স্টুডেন্ট, কারণ আমার মা বলতো সে যদি বি গ্রেড হবে, বি মানে বুঝছেন তো মানে কত কম, তাহলে আম্মা কাছে ওকে বিয়ের সাথে দিব, খুশি। তা আমি যেটা পড়াইতে পারি, ও আমার 1-2 বছরের ছোট বড়, তত তো আর বুঝতে পারিনি। আমি যখন মেট্রিক পাস হওয়ার পরে ওকে আমি বললাম যে আমি একটু সিস্টেম দেখাই দিই। সে মানে পড়তো না বা ওইরকম আগ্রহ ছিল না, আর্টসে ছিল, আর্টসে কাদরা সাধারণত নর্মালি তো সে গোটার লাস্ট বোর্ডে ফার্স্ট হয়ে গেল, গোটার লাস্ট বোর্ডে। আপনার আপন বোন? আমার ছোট বোন, নিজের ছোট বোন, আপন বোন তো অবশ্যই। তারপরে যেটা হলো, সে
মানে হচ্ছে কলেজে, রংপুর কলেজে ভর্তি হলো। হওয়ার পরে সে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে যে ইকোনমিক্স নিয়ে পড়লো। পড়ার পরে সে বলতেছে ভাই আমি কি করবো? আমি বললাম যে বিসিএস দে। ভাই বিসিএস করে পড়বি, হয়ে যাবে। আমার কাছে এটা, কারণ আমি জিনিসটা বুঝি, এটা যে কেউ আমার যদি ভিডিও দেখে বিসিএস কিন্তু তাহলে বুঝতে হবে, কারণ আমি জিনিসটা একজন পড়াবে 2 ঘন্টা, আমি পড়াবো 10 মিনিট। আমার কাছে ওই জিনিসটা আছে, কারণ আমি জানি যে এটা কিভাবে কাজ করবে ইনশাল্লাহ। তা সে যখন হইলো মোবাইলে আমার কাছ থেকে শুনতো ফোন করে করে, তা শেষে সে বাসায় চলে আসলো, সে বললো যে ভাই আমাকে এখান থেকে পড়তে হবে। পরে সে দিল, বিসিএস ফার্স্ট পারি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের বিভিন্ন বিষয়কে সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। একটা বিষয় হয় কি, আমাদের দেশে দুটো বিষয় নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট। একটা হচ্ছে পলিটিক্স, তার চেয়ে তো ভয়ঙ্করতম ডিফিকাল্ট হচ্ছে মানে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা। আমরা যারা আসলে সেই অর্থে রিলিজিয়াস স্কলার নই, তারা ধর্মের কোনো বিষয় নিয়ে বলতে গেলে বিভিন্ন রকমের বিপদে পড়ি। ইভেন ডক্টর জাকির নাইককেও পড়তে হয়েছে, আমরা তো খুবই সাধারণ টাইপের মানুষ সেই তুলনায়। তো সেখানে আপনি এরকম খুবই খুবই জটিল জটিল বিষয়, যেগুলো আসলে আমরা ভাবে চিন্তাই করিনি, সেগুলো আপনি ভাবে ব্যাখ্যা করেছেন। মানে এগুলো কিভাবে হলো আসলে? মানে আল্লাহর কাছে আমি সবসময় একটা জিনিস চাই আর কি, আল্লাহর কাছে আমি সবসময়, এটা ছোটবেলাতে আমি রাব্বি জিদ্দিন আলমা খুব পড়ি, খুবই। এবং আল্লাহকে আমি বলি যে আল্লাহ তোমার জ্ঞান বাড়ায় দাও, এটা আমি সবসময় মানে আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে চাই। এবং একটা জিনিস আমি ব্যাখ্যা করি, কিভাবে যে আচমকা আর মাথায় আসে কিন্তু আমি বুঝতে পারি না। কিন্তু এখানে একটা জিনিস যেটা আপনাকে বলছি, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ সব পড়াতে পারি আলহামদুলিল্লাহ। এবং আমি রেগুলার যদি পড়াই, আর আমি বই পড়ি প্রচুর আলহামদুলিল্লাহ, এবং খেয়াল থাকে। এইটার কারণে যেটা হয়েছে, সায়েন্সের যে কোনো বিষয়, আমাকে যে কোনো বিষয় আপনি এনিথিং আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি ইনশাল্লাহ এটা আপনাকে বলতে পারবো যে জিনিসটা কিভাবে কাজ করে। যে কোনো, আপনার এখনই মন চাইলে আপনি যে কোনো জিনিস বলতে পারেন, এনিথিং। কারণ এটা আমি জানি ইনশাল্লাহ, এই বিষয়ে আমার কনফিডেন্স আছে যে আমি জিনিসটা বুঝি। মানে বিজ্ঞানের এমন কোনো জিনিস আছে আমি শুনি নাই, এখন পর্যন্ত আমি শুনি নাই, মানে এটা আমি বলতে পারি ইনশাল্লাহ, কারণ আমি এরকম পড়াশোনা করি। মানে ব্যাপারটা হচ্ছে আমি শুনি নাই, হয়তো আপনি বললে এরকম হয়ে যেতে পারে যে হয়তো আমি শুনি নাই, কিন্তু বলছে যে কোনো। এবং আমি যখন বিসিএস এর ভাইবা দিতে গেছি, আমার স্যারের অনেক জিনিস খুব মজা লাগলো আর কি, ভাইবা নিয়ে আমার বলছে ভেরি নাইস। তা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেহেতু ভার্সেটাইল পড়াই, এবং পড়াতে গেলে যেটা স্টুডেন্টরা প্রশ্ন করে স্বাভাবিক, এবং আপনার ইনস্ট্যান্ট আপনি উত্তর জানেন না, টিচার ওরা দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবে যে জানে কিনা, এটা স্টুডেন্টের বোঝা যায়। তো এই রেগুলার প্র্যাকটিস করতে করতে, এবং আলহামদুলিল্লাহ আমি পড়ি যেহেতু, এইটা বিষয়ে আমার কনফিডেন্সটা আছে যে আমি জানি জিনিসটা। যেমন একবার এক স্টুডেন্ট বলতেছে এসে আমাকে যে ভাই দেখেন, আল্লাহ তো মানুষ বানায় ফেলছে, কি বলে, মানুষ তো হচ্ছে যে মানুষ বানায় ফেলছে, ক্লোনিং যে সিস্টেমটা, আপনার একটা দেহকোষ নেওয়ার পরে কিন্তু আপনার যদি নেয়, আপনার মতো একটা লোক তৈরি হয়ে যাবে, একদম অ্যাবসলিউটলি আপনি। তা আমাকে যখন এটা বলছে, মেডিকেলের এক স্টুডেন্ট আমার কাছ থেকে বলেছে মেডিকেলে চান্স পেয়েছে, আমি বলছি শুধু একটা মজার ঘটনা বলি। বুঝছো কি ভাই? আমি বলছি তুমি কি জানো পৃথিবীর প্রথম মানুষটা আল্লাহ কিভাবে বানাইছে? বুঝছো কিরকম? আমি বলছি প্রথম মানুষ তো আদম, মাটি, সেখানে আল্লাহ রুহ ফুঁকে দিল, চলে আসলো। ওনার শরীরের পাজর একটা নিয়েছে, একটা হাড্ডি নিয়ে সেখান থেকে হাওয়াকে তৈরি করছে, হাওয়া আলাইহিস সালাম। তা আমরা যে বলছি একটা দেহকোষ থেকে নিয়ে একটা মানুষ তৈরি হবে, আল্লাহ কিন্তু প্রথম মানুষটার পরে যে হাওয়া আলাইহিস সালাম তৈরি করছে, এটা কিন্তু ক্লোনিং করে করছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহর ক্লোনিং আর আমার ক্লোনিং এর পার্থক্যটা কোথায়? একটা ইন্টারেস্টিং পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের ক্লোনিং এর ব্যাপার হচ্ছে, আপনার যদি ক্লোনিং করি তাহলে অ্যাবসলিউটলি আপনি হবেন। তার মানেটা কি? তার মানে আপনার চেহারা যেই রকম আছে, আপনার যে ক্রোমোসোমাল প্যাটার্ন আছে, সব এইটা হবে, মানে একদম ছেলে ছেলে যা আছে তাই হুবু আপনি হবেন। ছবিতে দেখেছি। অ্যাবসলিউটলি। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটা কি? ক্লোনিং করলো আদম পুরুষের, বানাইলো হাওয়া নারী। আনবিলিভেবল না? ছেলের ক্লোনিং করে মেয়ে, এটা কিন্তু হওয়ার কথা না, সায়েন্স এখনো যাইতেই পারেনি। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ছেলের ক্লোনিং করে মেয়ে করছে, তা মেয়ের ক্লোনিং করে ছেলে পারবে কিনা? পারছে। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইহিস সালাম যে আছে, ওনা কিন্তু রূহ ফুঁকে দিল, এটা আরো স্পেশাল, কোনো ভাঙাভাঙি নাই, কিছু নেই। ঈসা আলাইহিস সালাম চলে আসলো, এইটা হচ্ছে মেয়ের মধ্যে ছেলে। আমি যখন কোরআন পড়ি রেগুলার, একটু হলো পড়ি, তখন আমি দেখি যে কি অসাধারণভাবে আল্লাহ, মানে জাস্ট কেউ যদি আপনি দেখবেন যে তখন বলা যায় ভাই আসলে জিনিসটা অন্যরকম। তার মানে আল্লাহ আছে এবং কিছু কিছু জ্ঞান আমাদের দিয়েছে, এবং সেই জ্ঞান দিয়ে আমরা কি পারি, মেয়ের ক্লোনিং করে ওইরকম মেয়ে, ছেলের ক্লোনিং করে ওইরকম ছেলে। এবং ইন্টারেস্টিং যে জিনিসটা আপনি দেখবেন, প্রায় একটা কথা ইসলামের আছে না যে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে এবং এটা লাউহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু বুঝে লাউহে মাহফুজ কোন জায়গায়। এইটা মূলত কি, আমার অবজারভেশনে যেটা আসে, এটা হচ্ছে একটা সুপার পাওয়ারফুল কম্পিউটার। কিরকম? যেমন ধরেন আমি এখান থেকে একটা দোয়া করলাম যে আল্লাহ
তুমি কিবরিয়া ভাইয়ের এই জিনিসটা কবুল করো। এইটা যদি এইটার যে আমি এই যে একটা যে দোয়াটা করলাম, এইটার সরাসরি লাহে মাহফুজে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল ওই জায়গায়, সুপার কম্পিউটারের ওইখানে কিন্তু হচ্ছে সফটওয়্যারটা আছে। এখন এটা এমন হইতে পারে যে এটা কবুল হয়ে ওইখানে চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আমি আপনাকে এক সম্বন্ধে একটা বদদোয়া দিলাম কারোর সম্বন্ধে, এটা কিন্তু সরাসরি ওইখানে যাবে, যাওয়ার পরে কবুল হবে কি হবে না ওইটা ওর সফটওয়্যার চিন্তা করবে। যদি ওইখানে চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার জীবনও চেঞ্জ। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই লাউহে মাহফুজ নিশ্চয়ই তো এটা 1 আসমান 2 আসমান এরকম না, এত দূরে হবে যে আলোর চাইতে বেশি গতিতে যাবে, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। তাহলে আলো নর্মালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু 3 লাখ কিলোমিটার লাগে। ধরেন যে আপনি সূর্য থেকে আলোকে আপনি টর্চ লাইটের মাধ্যমে পাঠাইলেন, এখানে আসতে কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড লাগবে। তা সূর্য যে জায়গায়, এরপরে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি, মানে এমনও আছে যে ধরা যাক যে আপনি আলো প্রথম যেই দিন পৃথিবীর দিকে আসা শুরু হয়েছে 1300 কোটি বছর আগের থেকে আসতেছে, এখনো পৃথিবীতে আসেনি, তাহলে কত দূরে? এইটা হচ্ছে প্রথম আসমান। আর লাহে মাহফুজ নিশ্চিত করে বলা যায় আরো দূরে আছে। প্রশ্ন হলো তাহলে এইখানে আমি দোয়া করলাম, ওইখানে যদি আলোর বেগেও যায় তাহলে তো যাওয়া সম্ভব না। এটা আমরা এতদিন জানতাম যে কিভাবে যায়। এখন একটা বিজ্ঞানীরা বের করছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এটা কি? ধরেন যে এই দুইটা মোবাইলই হচ্ছে যে এটা কি বলবো যে OnePlus, কথার কথা, এটা অবশ্য বিজ্ঞাপন না, এমনি জাস্ট বোঝার জন্য। এরা হচ্ছে জমস। এইখানে আমি এই মোবাইলটা রাখছি আর এই মোবাইলটা রাখলাম মনে করেন 1300 কোটি আলোকবর্ষ দূরে। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার কপি ওখানে আরেকটা আছে। অ্যাবসলিউটলি ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলছি? তো এইটা এখন বিজ্ঞানীরা কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট আসার পরে জানতেছে। এবং এটা যদি আগে না আসতো মানুষ কিন্তু না ভাই আলোর চেয়ে বেশি দৌড়ে তো কেউ দৌড়াইতে পারবে না, তাহলে এটা কিভাবে সম্ভব? সম্ভব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মেরাজের ঘটনা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন। আচ্ছা, মেরাজের যে ব্যাপারটা, এটা আগেকার সময় তো পুরো অলৌকিক মনে হইতো না, যে মোহাম্মদ সাল্লাম কোথা থেকে কোথায় গেল, সিদরাতুল মুনতাহা গেল, দেখা হইলো নবীদের সাথে, নামাজের ব্যাপারটা আসলো, জান্নাত জাহান্নাম দেখলো, এসে দেখতেছে যে পানি গোড়ায় পড়তেছে, যে অজুর পানিটা অনেক পড়ে গেছে সে পানি এক করিয়ে এখন আছে। তো এটা হাউ ইজ ইট পসিবল, ঠিক না? আচ্ছা, তো এটা নর্মালি যে কেউ আগে বলতো যে না এটা তো ভাই সম্ভব না, নর্মালি তো এটাই মনে হবে। আইনস্টাইন এসে আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছে। সেটা কি? উনি রিলেটিভিটির যে ব্যাপারটা আছে, আপেক্ষিক তত্ত্ব, এটা একটু সহজ করে বলি তাহলে বোঝা যাবে। আপেক্ষিক তত্ত্বের কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি আর একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। তার মানে আপেক্ষিক তত্ত্বের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে বলা যেতে পারে জেনারেল মানে হচ্ছে, আর একটা হচ্ছে স্পেশাল বিশেষ। তা ওনার এই দুইটা তত্ত্ব নর্মালি তো বুঝতে গেলে কঠিন মনে হবে, একটু সহজ করে যদি বলি কিরকম হইতে পারে। ধরা যাক আমরা এই যে এখানে যে প্রোগ্রামটা করছি, এইটা ধরা যাক যে একটা নবযানের মধ্যে আছে এবং এই নবযানটা অ্যাবসলিউটলি আলোর বেগে দৌড়াচ্ছে। তাহলে আমরা ধরা যাক যে প্রোগ্রামটা শুরু করেছি অ্যাবসলিউটলি ধরা যাক যে রাত 10টায়, 1 ঘন্টা টানা আলোর বেগে এই গোটাল এই স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি। 1 ঘন্টা পরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শেষ হইল, তারপর আমি দেখবো যে আমাদের একটা টাইম নর্মালি পৃথিবীতে কি হবে, 10টার পরে 11টা বাজবে না, ওখানে 10টায় ঠিক 10টায় থাকবে। তার মানে যখন আপনি আলোর বেগে দৌড়ান তখন সময় 1 সেকেন্ডও বাড়ে না। এখন আপনি চিন্তা করেন যদি আপনি আলোর বেগে এরকম 1 বছর দৌড়ান, 10 বছর দৌড়ান, 100 বছর দৌড়ান, যত আপনি যান কখনো কিন্তু আপনার টাইমের 1 সেকেন্ডও কম বেশি হবে না। যে বোরাকের যে গতি। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে আল্লাহ বলছে না যে মানুষকে আমি হচ্ছে যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে, বলছে তো কোনোদিন বুড়া বুড়ি হবে না। তাহলে কিভাবে সম্ভব? খুব সহজ। আপনি ধরেন যে আল্লাহ কিছুই করতে হবে না, আল্লাহ কিভাবে করে সেটা আল্লাহ জানে, কিন্তু আমরা এখন কি বুঝি, যেই জায়গাটা আল্লাহ ধরা যাচ্ছে এইটাই হচ্ছে যে স্বর্গ, মানে আমি বুঝতে যে জান্নাত। তো এই গোটাল জিনিসটা, এই পৃথিবী যে আছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার বেগে দৌড়ায়, মানে প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। বুঝতে পারছেন? লাইটিং এর গতির মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, এটাকে যদি আলোর গতিতে আপনি বুঝে গেছেন তাহলে কিন্তু 1 সেকেন্ডও বয়স বাড়বে না, 1 সেকেন্ডও বাড়বে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওই আইনস্টাইনের যে রিলেটিভ যে থিওরি, মানুষ কখনো পারবে? মানে মানুষ তো জানছে, হ্যাঁ মানুষ এটা পারবে কিনা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, পয়েন্টটা শুনলে একটু মজাই লাগবে। আপনি যদি আলোর বেগে দৌড়ান আপনি তখন আর কোনো বস্তু থাকবে না, তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন।
ওকে, এই সমান এমসি স্কয়ার বলে একটা ফর্মুলা আছে, থিওরি আছে। আমি লুসি একটা সিনেমা দেখেছিলাম, আমি দেখেছিলাম না আপনি? আমি তো ছবি LUCY, আপনার পারলে দেখেন, এটা নেটফ্লিক্সে আছে। আচ্ছা, আমি এখন রিলেট করতে পারছি ছবিটাকে। ওয়াও। মানে হচ্ছে আপনি যখন আলোর বেগে দৌড়াবেন তখন হচ্ছে যে আপনি বস্তুতে থাকবেন না, তখন শক্তিতে পরিণত হয়ে যাবেন। এবং আইনস্টাইনের অসাধারণ কথাটা এইটা যে আপনার যে হচ্ছে বস্তু এবং শক্তি একটা আরেকটার হচ্ছে ভিন্ন রূপ। যেমন আপনি বরফ, পানি একটা কঠিন একটা তরল না, এরকম শক্তি আর বস্তু। ধরেন যে এই ঘড়িটা বস্তু, তো এটা আলোর বেগে দৌড়ালে বস্তু থাকবে না, এটা শক্তিতে পরিণত হয়ে যাবে। তার মানে আল্লাহ যে বলেছেন কিয়ামতের সময় যে দুমড়ে মুচড়ে দিবে সমস্ত কিছু, সবকিছু এক করে দিবে, এগুলো সবই তো সত্য। 100%, কোনো সন্দেহ নেই। আপনি কোরআনে পড়বেন, জাস্ট একটু টাইমটা এদিক ওদিক করে দেওয়া। একটু কিচ্ছু না। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোরআনেই আল্লাহ বলে রাখছেন যে মানে ঊর্ধ্বাকাশের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। এটা তো একদম কত আগে। মানে এটা কিভাবে সম্ভব? তো মানুষ করে এটা কি হইতে পারে? 100% এখন তো আমরা জানি। আর আমি যেটা বলছিলাম, তার মানে টাইম সব জায়গায় একরকম না। এবং আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসেবে নিয়ে আসছেন। টাইম যে আছে, আমরা নর্মালি কি জানি যে সব জায়গায় টাইম একই থাকবে, এটাই তো বুঝি, কিন্তু না। টাইমটাকে উনি বলছে এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল। বেগ কম বেশি করলে সময়ের হচ্ছে কম বেশি করা সম্ভব। তো এটা নিয়ে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে যে ভিডিও আকারে জিনিসটা একটু লিখে দিই, তাহলে আরো মানুষ সহজে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তার মানে মেরাজের যে ব্যাপারটা, যে থিওরি রিলেটিভ, যে মানে কোথায় আপেক্ষিকতার যে বিশেষ থিওরি এবং যে জেনারেল, এই দুইটাকে যদি আমরা ম্যাচিং করলে এটা ব্যাখ্যা করা সম্ভব। এটা নিয়ে আমরা ভিডিও আসবে, তখন একদম আরো ইজি ওয়েতে মানুষ বুঝতে পারবে যে এটা পসিবল। তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না। যেমন আপনি দেখবেন ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার আমার বডি থেকে সব প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে, প্রতি মুহূর্তে। এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে, MIR, মিডল ইনফ্রারেড। এবং আমরা জানি যে কোনো রশ্মির কিন্তু একটা শক্তি আছে। এখন প্রশ্ন হলো শক্তিটা কেমন হবে? তা শক্তিটা, এটা কিন্তু আল্লাহ চাইলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, উনি আঙ্গুলের ইশারা করলো, ওইখান থেকে যে শক্তিটা যাবে, সেই শক্তিটা যদি তো মানে যে রশ্মিটা যাবে সেটা যদি পাওয়ারফুল হয়, তাহলে অবশ্যই, কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না, চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না, যাচ্ছে তো। সেরকম করে উনি যে ইশারা করলো, সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরা চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি, সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে, এবং গতিটা দিতে পারেন। এটা আরেকটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন। এই যে উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা, অনেকের মাথায় প্রশ্ন আসবে না, ভাই পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। আপনি খেয়াল করেন, একটা বস্তু যখন উপর থেকে পড়ে, প্রতি মুহূর্তে কিন্তু তার গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে বাড়তে থাকে প্রতি মুহূর্তে। এখন এটা যত উপর থেকে পড়বে তার বেগ তত বাড়বে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে একটা ছোট্ট বালুকণা, এইটা যদি আমি মানে একেবারে সূর্যের মতো উঁচু থেকে ফেলি, যেখান থেকে আলো আসতে মাত্র মনে করেন 8 মিনিট লাগে, টাইম 8 মিনিট 20 সেকেন্ড, ওইখান থেকে আসলে আপনি আমি না, একটা বলা যেতে পারে যে বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে। একটা ছোট্ট বালু দিয়ে কি একটা বিল্ডিং ধ্বংস হয়? কিন্তু এত গতিবেগ প্রাপ্ত হবে যে একটা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ যদি ওই যে পাখিদের পাঠিয়েছে, সেই পাখিদের যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে, তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে। কারণ এটা সায়েন্স তো বলতেছে, একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি মুহূর্তে তার গতিবেগ বাড়তে পারে। কিন্তু এই যে আপনার ইয়াজুজ মাজুজ, দজ্জাল, এই যে গল্পগুলো, যেগুলো তো অনেকেই মনে করেন এগুলো কল্প কাহিনীর মতো শুনতে মনে হয়, এগুলো কি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? আচ্ছা, ইয়াজুজ বাই দ্য ওয়ে, অনেকে আমার এই প্রশ্ন শুনে হয়তো ক্ষুব্ধ হবেন ধর্মীয় জায়গা থেকে, কিন্তু একজন উপস্থাপক হিসেবে আমার এই প্রশ্ন করাগুলো দায়িত্ব। কারণ এগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই আসলে, কারণ আমি নিজেও বিলিভার। সো অনেকে হয়তো বিষয়টা অন্যভাবে দেখতে পারেন। জি, দাজ্জাল হচ্ছে এমন পাওয়ারফুল কিছু তার মধ্যে থাকবে, সে চাইলে মুহূর্তের মধ্যে কাউকে ধনী বানাই দিতে পারে, মুহূর্তের মধ্যে কাউকে গরিব বানিয়ে দিতে পারে। এই ব্যাপারটা তো আছে। আপনি এটাকে চিন্তা করেন যে দাজ্জাল যদি এমন হয়, যেই ব্যক্তিটা হোক বা যেইটাই হোক, ধরেন যে সারা দুনিয়ার যে ব্যাংকিং সিস্টেম, ধরা যাক যে সমস্ত মানে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার যেটা আছে, সেইটার কন্ট্রোল ধরা যাক তার কাছে, সিকিউরিটি কোড সে জানে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনাকে টাকা দিলাম, এটা কিসের মাধ্যমে দিচ্ছে? একটা ব্যাংকিং সেট আপের মাধ্যমে। তো দাজ্জাল যদি এরকম পাওয়ারফুল কেউ যদি হয় যে সে চাইলো যে ব্যাংকিং সিস্টেমটা গোটালটাই মুহূর্তের মধ্যে সে অফ করে দিল, তাহলে কিন্তু
টাকা আপনি ট্রানজ্যাকশন অফ করা সম্ভব, এটা কিন্তু সম্ভব। কিন্তু নর্মালি যে পণ্য বিনিময় যে সিস্টেম সেটার মাধ্যমে না, এটা কিন্তু সম্ভব না, কিন্তু ওই সিস্টেমের মাধ্যমে সম্ভব। সম্ভব। আর আলটিমেটলি আমরা ওইদিকেই যাচ্ছি, কারণ আমাদের ক্যাশ থাকবে না। ক্যাশ থাকবে না, তার মানে ব্যাপারটা, এবং মানে টাকার যে ব্যাপারটা, এটা একটা বড় এপিসোড হইতে পারে। টাকার ব্যাপারটা কিন্তু পুরাটাই হচ্ছে কি, টাকা জিনিসটা কিন্তু এর কোনো ইন্ট্রিনজিক ভ্যালু নেই। মানে ইন্ট্রিনজিক ভ্যালু বলতে কিরকম, যেমন গোল্ড, এটা কিন্তু আপনি হচ্ছে যে ওটাকে আমি যেটা বলি 10 বছর পরে ওর যে ভ্যালুটা থাকবে, 20 বছর পরেও যে ভ্যালু থাকবে। টাকা কিন্তু আজকে এই সময় আছে, সরকার চেঞ্জ হলে এরকম, ডোনাল্ড ট্রাম্প একটা ট্যারিফ বসাই দিলে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু প্রতি মুহূর্তে ফ্লাকচুয়েট করে, এবং এইটা ফ্লাকচুয়েট করে মানে সবসময় খেয়াল রাখবেন যে এইটার মাধ্যমে মানুষকে কন্ট্রোল করার একটা সুবিধা আছে। যে কেউ চাইলে যদি খারাপ কারো হাতে পড়ে, সেইটা দিয়ে যে কাউকে মানে হচ্ছে যে বলা যেতে পারে যে কন্ট্রোল করে তার দ্বারা ভালো খারাপ অনেক কিছু করতে পারে। তো এইখানে আসলে কি, এটা গোটাল সিস্টেমটা আমি একা ফাইট করার বিষয় না। এটা হচ্ছে যে ইউনাইটেড ওয়েতে যদি কেউ যে না, আমরা হচ্ছে টাকার এই সিস্টেমটার, এই যে ইউএস যে হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমটা রথচাইল্ড ফ্যামিলি থেকে যে কন্ট্রোল হয়, এটা কিন্তু পুরাটাই বলা যেতে পারে যে তাদের ইচ্ছা মতো তারা হচ্ছে টাকা হচ্ছে যে প্রিন্ট করতে পারে। এটার উপর আমার একটা এপিসোড আছে, এখানে রকমারি সোহাগ ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন বিষয়টাকে। ভেরি ফাইন জিনিসটা। তার মানে টাকা যখন আপনি বেশি ছাপাবেন, তখন জিনিসটা হলো কি, আপনার টাকার কিন্তু মূল্যমানটা কমে গেল। মানে আপনি যদি ধরেন যে, আমি এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে দিলে, ধরেন যে একটা মুরগি আপনি এখন কিনতে পাচ্ছেন 100 টাকায়। এখন আমি যদি টাকার পরিমাণ দ্বিগুণ করে দিই, তখন কিন্তু মুরগির দামটা 200 হয়ে যাবে, বা ওই 100 টাকা দিয়ে তখন ওই মুরগির অর্ধেক পাবেন আপনি, সহজ করে যদি বলি। তার মানে হচ্ছে টাকা ওর নিজের ভিতরে তো ইনার কোনো ভ্যালু নেই, ওটা জাস্ট হচ্ছে বিনিময়ের মাধ্যম। সামহাও কেউ একজন ওটার কলকাঠি নাড়াচ্ছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। নাবিল ভাই, আমরা আসলে এমন একটা জায়গায় এসে শেষ করতে হচ্ছে যেখানে আমার তেষ্টা বেড়েছে, কিন্তু আমি এখনো পরিতৃপ্ত হইনি। হ্যাঁ, এবং আল্লাহ আপনাকে যে মেধা দিয়েছে সেটার প্রপার ইউজ হোক, এই দোয়া করতে চাই। এবং অসংখ্য মানুষের কাছে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি পৌঁছে গেছেন, এবং আপনার ভিডিওগুলো আমি দেখি। যখনই ভিডিওগুলো দেখি তখন নিজের মনে হয় অনেক পিছিয়ে আছে, আরো অনেক কিছু জানার দরকার ছিল। আপনি অনেক ভালো খেদমত করছেন, জ্ঞানের খেদমত করছেন, এবং আপনি আমার ডাকে রংপুর থেকে চলে আসছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে কোনো মানুষের জন্য একটা জিনিস শুধু বলবো, সেটা হচ্ছে যে বিজ্ঞান ক্রমাগত আবিষ্কার করবে, তবে মাথায় রাখতে হবে যে এই ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, এগুলো যদি কেউ ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করে, বুঝবে যে একই সোর্স থেকে আসছে। তার মানে একটা জিনিস যদি একই সোর্স থেকে আসে, তাহলে ওই জিনিসটা অথেন্টিক। এই জন্য, এবং মানুষকে ম্যানুফ্যাকচার করছে যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ জানে যে কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য বিজ্ঞানের আবিষ্কার হয় নাই, বুঝতেছি না, কিন্তু আল্লাহ বলছে, এটা মানলে আমরা সব দিক দিয়ে উন্নত হব। থ্যাংক ইউ সো অনেক মাচ। ধন্যবাদ। দর্শক, অসাধারণ এই সময় নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এই বিশ্বাস নিয়ে আজকের মতো শেষ করতে চাই। আপনারা ডাক্তার নাবিলকে বোঝার জন্য, যারা ইউটিউবে আমাদের আজকে প্রথম দেখলেন, বিশেষ করে আমার এই কন্টেন্টে ফার্স্ট দেখলেন, তাকে বোঝার জন্য ইউটিউবে তার যে চ্যানেলটি আছে সেখানে যাবেন, বিস্তর জ্ঞান লাভ করার সুযোগ রয়েছে। অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।